WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট যে ভিডিওতে আমি প্রশ্নগুলি আলোচনা করেছিলাম, আজকে আমি তার পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব। তো দেখো, 16 নম্বর প্রশ্ন: সহযোগিতা ও পরস্পর নির্ভরতা 21 শতকের শিক্ষাভিত্তির কোন স্তম্ভের অন্তর্গত? অপশন এ, জানার জন্য শিক্ষা। অপশন বি, কাজ করার জন্য শিক্ষা। অপশন সি, একত্রে বাস করার জন্য শিক্ষা। অপশন ডি, হয়ে ওঠার জন্য শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, একত্রে বাস করার জন্য শিক্ষা। আমরা সামাজিক জীব। সমাজে বসবাসকালে আমরা পারস্পরিক সহযোগিতা কামনা করি। আমরা সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একত্রে বাস করার জন্য শিক্ষা। সহযোগিতা ও পরস্পর নির্ভরতা 21 শতকের শিক্ষাভিত্তির একত্রে বাস করার জন্য শিক্ষা স্তম্ভের অন্তর্গত। পরের প্রশ্ন: কোনো কাজকে ছোট মনে না করা, এটি শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন? কর্মশিক্ষায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রকল্পগুলি সম্পাদন করে থাকে। তাহলে সেই প্রকল্পগুলি যখন তারা হাতে কলমে সম্পাদন করে, তখন তাদের সেই কর্মের মাধ্যমে আচরণগত পরিবর্তন হয়। তো কি ধরনের আচরণগত পরিবর্তন হয়? দেখো, অপশনগুলোতে বলা হচ্ছে মনোভাব গঠন, পটুত্বের বিকাশ, জ্ঞান আহরণ, কোনোটি নয়। তাহলে এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, মনোভাব গঠন। তাহলে কোনো কাজকে ছোট মনে না করা, এখানে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে মনোভাব গঠন। পরের প্রশ্ন: পটুত্বের বিকাশ শিক্ষার্থীর এই আচরণগত পরিবর্তনের একটি উদাহরণ হলো। তাহলে পটুত্বের বিকাশ, অপশন এ, সমস্যার সমাধান ও উৎপাদন প্রক্রিয়ার মূল্যায়ন। অপশন বি, পুরনো পদ্ধতির বদলে আধুনিক পদ্ধতির ব্যবহার। অপশন সি, শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা করা। অপশন ডি, কোনোটিই নয়। পটুত্বের বিকাশে শিক্ষার্থীরা কোনো বিষয় তারা ইমপ্লিমেন্টেশন করে, বাস্তবায়ন করে, কোনো প্ল্যান পরিকল্পনা অনুযায়ী তারা কোনো কাজ সম্পাদিত করে। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সমস্যার সমাধান ও উৎপাদন প্রক্রিয়ার মূল্যায়ন। তাহলে তারা কোনো সমস্যার মধ্যে পড়েছে এবং সেখানে তারা তারা যে জ্ঞান অর্জন করেছে, তারা তাদের মধ্যে যে নলেজ রয়েছে, সেই নলেজ তারা বাস্তবায়িত করছে। তার ফলে তারা সমস্যার সমাধান করতে পারছে এবং উৎপাদন প্রক্রিয়ার মূল্যায়ন করছে। উম, এখানে যে বি অপশন রয়েছে, এটাও কিন্তু নেওয়া যেতে পারে, পুরনো পদ্ধতির বদলে আধুনিক পদ্ধতির ব্যবহার। ব্যবহার সম্পর্কে অবহিত হওয়া বা জানা, তবে সেটা জ্ঞান আহরণের মধ্যে পড়বে। এটা আমরা নিতে পারি। পুরনো পদ্ধতি বদলে আধুনিক পদ্ধতির ব্যবহার, মানে এখানে বলতে চাইছে, ধরো যে, যদি কৃষিক্ষেত্রে কথা বলি, তো আগে গরু মোষের মাধ্যমে চাষবাস করা হতো, এখন যন্ত্রের মাধ্যমে চাষবাস করা হচ্ছে। তাহলে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তাহলে একটা ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। তো এটাও নেওয়া যেতে পারে। শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা করা, এই অপশনটি কার মধ্যে পড়বে? মনোভাবের গঠন এর মধ্যে পড়বে। মানে এখানে দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো: উৎপাদনাত্মক কাজের বিভিন্ন উপাদান ও উপকরণ সম্পর্কে জিজ্ঞাসা ও অনুসন্ধান করা, এটি শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন? তাহলে এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা
উৎপাদনমূলক কাজের বিভিন্ন উপাদান উপকরণ সম্পর্কে জিজ্ঞাসা ও অনুসন্ধান। এটি শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন? তো এখানে কি হচ্ছে, তারা কোনো, দেখো এখানে যখন কোনো বিষয় বা টপিক তারা যখন জিজ্ঞাসা করে বা জানে বা অবহিত হয় বা অনুসন্ধান করে বা উপলব্ধি করে বিভিন্ন বিষয়, তখন সেটা জ্ঞান আহরণের মধ্যে পড়ে। তো শিক্ষার্থীদের তিন ধরনের আচরণগত পরিবর্তন হয় কর্মশিক্ষার মাধ্যমে: মনোভাবের গঠন, পটুত্বের বিকাশ, জ্ঞান আহরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, জ্ঞান আহরণ। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যে প্রশ্নের উত্তর তোমরা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, পুরনো পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের ব্যবহারের একটি উদাহরণ হলো। তাহলে এখানে বলা, অপশন এ, পাট চাষ করার সময় হাতে ছিটিয়ে বীজ বোনার পরিবর্তে বীজ বপন যন্ত্রের সাহায্যে বীজ বোনা। অপশন বি, বুদ্ধিজীবীদের মতো কৃষকদেরও সমান চোখে দেখা। সাবান তৈরির সময় কৌষ্টিক দ্রবণের পরিমাণ বেশি হয়ে গেলে অতিরিক্ত তেল ব্যবহার করা। অপশন ডি, কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, পাট চাষ করার সময় হাতে ছিটিয়ে বীজ বোনার পরিবর্তে বীজ বপন যন্ত্রের সাহায্যে বীজ বোনা। এটি হলো পুরনো পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের ব্যবহারের একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন, কৌষ্টিক দ্রবণকে ঠান্ডা করার পর ঘনত্ব মাপার কারণ জানতে চাওয়া। এটি শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন? তো আমি একটু আগেই বললাম যে যখন কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে বা জানছে শিক্ষার্থী বা অবগত হচ্ছে বা কোনো কিছু উপলব্ধি করছে, তখন সেটা জ্ঞান আহরণের মধ্যে পড়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জ্ঞান আহরণ। পরের প্রশ্ন, কর্মশিক্ষার দ্বারা কিভাবে পটুত্বের বিকাশ সম্ভব? তাহলে কর্মশিক্ষার দ্বারা শিক্ষার্থীরা কিভাবে স্কিল টু বি অ্যাকোয়ার্ড, মানে কিভাবে তাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারে, কিভাবে সম্ভব? অপশন এ, বিভিন্ন উপাদান ও উপকরণ সম্পর্কে অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি পাবে। অপশন বি, কর্মের দ্বারা শিক্ষা গ্রহণের ফলে সমাজ চেতনায় পূর্ণতা আসবে। অপশন সি, কৃষিকাজের উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জানা যাবে। অপশন ডি, বারবার অভ্যাসের ফলে কোনো বস্তুর উৎপাদন দক্ষতা অর্জিত হবে। তো দেখা গেল পটুত্বের বিকাশের কথা বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বারবার অভ্যাসের ফলে কোনো বস্তুর উৎপাদনে দক্ষতা অর্জিত হবে। তাহলে এখানে প্র্যাকটিস হচ্ছে, বারবার তারা প্র্যাকটিস করছে, কোনো কাজ হাতে কলমে সম্পাদন করছে। তো যখন আমরা যে নলেজ, আমরা যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমরা যে জ্ঞান প্রাপ্ত হয়েছি, সেই জ্ঞানটাকে যখন আমরা বারবার প্রয়োগ করি, তখন কি হয়, তখন আমাদের সেটা স্কিলে পরিণত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন, 1974 থেকে 1995 সাল পর্যন্ত বিদ্যালয় পাঠ্যক্রমে কর্মশিক্ষার অবস্থান কী ছিল? অপশন এ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক। অপশন বি, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আবশ্যিক। অপশন সি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ঐচ্ছিক। অপশন ডি, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ঐচ্ছিক। তাহলে 1974 থেকে 1995 সাল পর্যন্ত বিদ্যালয় পাঠ্যক্রমে কর্মশিক্ষার অবস্থান ছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আবশ্যিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন, 1995 সালে 30শে এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তির ভিত্তিতে বিদ্যালয় পাঠ্যক্রমে কর্মশিক্ষার অবস্থান কি? দেখো অপশনগুলো তো বলা হচ্ছে। অপশন এ তে বলা হচ্ছে, দেখো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক এবং নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক। অপশন বি, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক
এবং নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক। অপশন সি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ঐচ্ছিক এবং নবম ও দশম শ্রেণীতে আবশ্যিক। অপশন ডি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ঐচ্ছিক এবং নবম ও দশম শ্রেণীতে আবশ্যিক। 1995 সালে 30শে এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ S 173 নং বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যালয় পাঠ্যক্রমে কর্মশিক্ষাকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক করেছিল এবং নবম দশম শ্রেণীতে কর্মশিক্ষাকে ঐচ্ছিক বিষয়ে পরিণত করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক এবং নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক। পরের প্রশ্ন দেখো, কর্মশিক্ষাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয় রূপে অন্তর্ভুক্ত করার কারণ কি? তাহলে বলা হচ্ছে প্রশ্নে, কর্মশিক্ষাকে বিদ্যালয় পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয়রূপে অন্তর্ভুক্ত করার কারণ কি? অপশন এ বৃত্তি শিক্ষার মানসিকতা তৈরি করা। অপশন বি কর্মের সাথে শিক্ষার নিবিড় যোগসূত্র শিক্ষার্থীর সামনে তুলে ধরা। অপশন সি আর্থিক দৃঢ়তা প্রদান করা। অপশন ডি শিক্ষার্থীকে স্বাবলম্বী করে তোলা। সঠিক উত্তর হবে অপশন বি, কর্মের সাথে শিক্ষার নিবিড় যোগসূত্র শিক্ষার্থীর সামনে তুলে ধরা। তাহলে কর্মশিক্ষাকে বিদ্যালয় পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয়রূপে অন্তর্ভুক্ত করার কারণ কি? কারণ হচ্ছে কর্মের সাথে শিক্ষার নিবিড় যোগসূত্র স্থাপন করে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি কর্মশিক্ষার উপযোগিতা নয়? অপশন এ প্রযুক্তি সাক্ষরতা। অপশন বি সাঙ্গীকরণ। অপশন সি জ্ঞান অর্জনের সুযোগ। অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। এগুলো সবই হচ্ছে কর্মশিক্ষার উপযোগিতা। পরের প্রশ্ন দেখো, 1995 সালে 30শে এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের কত নম্বর বিজ্ঞপ্তির ভিত্তিতে বিদ্যালয় পাঠ্যক্রমে কর্মশিক্ষাকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক এবং নবম ও দশম শ্রেণীতে ঐচ্ছিক করা হয়? তো আমি একটু আগেই বললাম, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, S 173 নং বিজ্ঞপ্তির মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ 1995 সালে 30শে এপ্রিল কর্মশিক্ষাকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবশ্যিক এবং নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয়ে পরিণত করে। পরের প্রশ্ন দেখো, কর্মশিক্ষা কয়টি পর্বে বিভক্ত? অপশন এ দুটি। অপশন বি তিনটি। অপশন সি পাঁচটি। অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ দুটি। কর্মশিক্ষা দুইটি পর্বে বিভক্ত, একটি হলো এক্সপোজার স্টেজ আর একটি হলো ইনভলভমেন্ট স্টেজ। পরের প্রশ্ন দেখো, শ্রেণী বা ক্লাসের ভিত্তিতে কর্মশিক্ষার পাঠ্যসূচি কয়টি স্তরে বিভক্ত? অপশন এ দুটি। অপশন বি তিনটি। অপশন সি চারটি। অপশন ডি পাঁচটি। সঠিক উত্তর হবে অপশন এ দুটি। শ্রেণী বা ক্লাসের ভিত্তিতে কর্মশিক্ষার পাঠ্যসূচি দুইটি স্তরে বিভক্ত, একটি হলো কর্মপরিচিতি স্তরের পাঠ্যসূচি আর একটি হলো কর্মলীন স্তরের পাঠ্যসূচি। পরের প্রশ্ন দেখো, মধ্যস্তরের পাঠ্যসূচির অন্তর্গত ক্লাসগুলি হলো অপশন এ পঞ্চম থেকে দশম। অপশন এ অপশন বি ষষ্ঠ থেকে দশম। অপশন সি ষষ্ঠ থেকে অষ্টম। অপশন ডি নবম থেকে দশম। মধ্যস্তরের পাঠ্যসূচির অন্তর্গত ক্লাসগুলি হলো, তো মধ্যস্তরের পাঠ্যসূচি হচ্ছে গণপরিচিতি পর্বের পাঠ্যসূচি। তাহলে সঠিক উত্তর হবে ষষ্ঠ থেকে অষ্টম। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাধ্যমিক স্তরের পাঠ্যসূচির অন্তর্গত ক্লাসগুলি হলো, তো মাধ্যমিক স্তরের অপশন এ পঞ্চম থেকে দশম। অপশন বি ষষ্ঠ থেকে দশম। অপশন সি ষষ্ঠ থেকে অষ্টম।
অপশন ডি নবম থেকে দশম। সঠিক উত্তর হবে অপশন ডি, নবম থেকে দশম। মাধ্যমিক স্তরের পাঠ্যসূচির অন্তর্গত ক্লাসগুলি হলো নবম থেকে দশম। পরের প্রশ্ন, কর্মশিক্ষা নতুন পাঠ্যক্রম কখন থেকে চালু করা হয়? তো 1982 সালে। নেক্সট প্রশ্ন, বর্তমানে নতুন পাঠ্যক্রমে প্রথম মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় কোন সালে? অপশন এ 1974 সালে, অপশন বি 1982 সালে, অপশন সি 1984 সালে, অপশন ডি 1995 সালে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1984 সালে নতুন পাঠ্যক্রমে প্রথম মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, A project is a whole-hearted, purposeful activity situated in a social environment। তাহলে বলা হচ্ছে যে প্রকল্প হলো একটি সামাজিক পরিবেশে পূর্ণাঙ্গ উদ্দেশ্যমূলক ক্রিয়াকলাপ। উক্তিটি কার? অপশন এ জন ডিউ, অপশন বি কিলপ্যাট্রিক, অপশন সি রস, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উইলিয়াম হেড কিলপ্যাট্রিক হলেন এই উক্তিটির প্রবক্তা। তিনি বলেছিলেন প্রকল্প হলো একটি সামাজিক পরিবেশে পূর্ণাঙ্গ উদ্দেশ্যমূলক ক্রিয়াকলাপ। নেক্সট প্রশ্ন দেখো, একটি কর্মপ্রকল্পকে পূর্ণ সম্পাদনের পথে কয়টি পর্যায়ে পেরোতে হয়? অপশন এ দুটি, অপশন বি চারটি, অপশন সি ছয়টি, অপশন ডি আটটি। সঠিক উত্তর হবে অপশন বি চারটি। চারটি পর্যায়ের মধ্যে দিয়ে কর্মপ্রকল্পগুলিকে সম্পাদন করা হয়। চারটি পর্যায় হলো বা স্তর হলো অবজেক্টিভ, প্ল্যানিং, এক্সিকিউশন আর এভালুয়েশন। এই পরবর্তী প্রশ্নগুলি আমি এর পরের ভিডিওতে আলোচনা করব।